জুলাই গণহত্যার রায় ঘিরে কয়েকটি জেলায় যানবাহন স্থাপনা এবং স্মৃতিস্তম্ভে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কোথাও অ্যাম্বুলেন্সে, ব্যাংকে, বাসে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে করে এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই জেলায় গাছ ফেলে সড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার মধ্যরাতের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি রোগীর মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে। সাথে সাথে দাউ দাউ করে জ্বলে ওঠে সাইনবোর্ডের বাইরের অংশ। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে ৫ জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। একই সময়ে কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয়া হয়। ফেনীতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ। গাজীপুরের গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় ২টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়ে গেলেও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে মাদারীপুরের গোপালপুর বাস স্ট্যান্ডের পাশে নির্বিচারে গাছ কেটে মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় নাশকতাকারীরা। আমরা যতটুকু আমাদের নলেজে আছে এবং আমরা আশেপাশে যেই তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন এই রাস্তাটা ব্লক করে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাস স্ট্যান্ড এলাকায় গাছ ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১ ঘণ্টা পর খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ বলছে এটি পরিকল্পিত নাশকতা। বিএনপির দাবি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি চক্র পরিস্থিতিকে ঘোলাটে করতে এসব ঘটাতে পারে এবং ঢালাও গ্রেফতার নয়, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের। গেল ১৩ নভেম্বর মধ্যরাতে মানিকগঞ্জের ফলসাটিয়া এলাকায় পুড়ে যায় হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাস। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন বাসের চালক। হাসপাতালে তিনি এখনও সংকটাপন্ন অবস্থায়। এর ৪ দিন আগে উথুলি মোড় এলাকায় আগুন দেয়া হয় মুন্নু স্কুল অ্যান্ড কলেজের আরেকটি বাসে। শিক্ষার্থী নেয়ার উদ্দেশ্যে বাসটি পার্কিং করে রাখা ছিল স্থানীয় একটি সিএনজি পাম্পের পাশে। এই দুটি ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ বলছে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এই ব্যাপারে আমরা সিসি ফুটেজ বিশ্লেষণ করতেছি। পরবর্তী আইনগত পদক্ষেপ হচ্ছে অভিযোগ তো দিবে, না হলে আমরা সরকারবাদী হয়ে আমরা মামলা নিয়ে চলে যাব। আমার পেছনে থাকা ভস্মীভূত এই দুটি স্কুল বাসে আগুন দেওয়া হয় ৪ দিনের ব্যবধানে। এখন এগুলো রাখা হয়েছে থানা প্রাঙ্গণে। পুলিশ বলছে দুটি ঘটনাই পরিকল্পিত নাশকতা। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের কাজ চলছে। পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের মনে। তাদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে স্কুল পরিবহন পড়তে পারে আরও বড় ঝুঁকিতে। কোন টাইমে আগুন জ্বালিয়ে দিবে, কি করবে, আসলে আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি অভিভাবক হিসাবে এটাকে ভালো চোখে তো দেখবো না, কারণ হচ্ছে বাচ্চাটার একটা কিছু দুর্ঘটনা হলে সেটা তো আমার মা হিসাবে আমি সেটা মেনে নিতে পারবো না। স্কুল বাসে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত কেউ ধরা পড়েনি, তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পুলিশ।
আমাদের হাইওয়ে পুলিশ, তারপরে জেলা পুলিশ, আমরা ম্যাসিভ আকারে পেট্রোল বাড়িয়েছি আর কি। এখনো ওরকম স্পেসিফিক আসামি আমরা ধরতে পারি নাই। যারা এই ধরনের কাজ করাইতে পারে সেই ধরনের কিছু লোকজন আমরা গ্রেফতারে গিয়েছি। তবে এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে বিএনপি। তাদের অভিযোগ, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে। যারা দেশের স্বাধীনতাই চায় নাই, এই রকম একটা দল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছে, তারাই এই ঘটনার সাথে ইন্ধন যোগাতে পারে এবং তাদের ব্যবহার করতে পারে, এটা আমরা ধরে নিতে পারি। পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগ শুধু নাশকতায় নয়, বরং শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। কে বা কারা জড়িত এবং উদ্দেশ্যই বা কি, তা দ্রুত উদ্ঘাটনের দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ। কিছু কিছু রাজনৈতিক দল তাদের আকাঙ্ক্ষাকে বজায় রাখতে গণভোটের দাবি জানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে পটুয়াখালীর বিঘাইহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করে তিনি বলেছেন, গণভোটের মাধ্যমে আইনি কাজ করতে গিয়ে যদি সেটার আইনি ভিত্তিই না থাকে তাহলে ভবিষ্যতের জন্য সংকট তৈরি হবে। এর আগে জেলার এক অসহায় বৃদ্ধ দম্পতি আব্দুল গনি জমাদ্দার ও মমতাজ বেগমকে আর্থিক সহায়তা হস্তান্তর করেন রিজভী। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঠিক আছে, গণভোট চাচ্ছেন, তো সেটা গণভোট হোক, ভোটের দিন একসাথে ভোট হবে, কিন্তু এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে। মানে অহমিকাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল যে আমার এটা মানতেই হবে। আরে ভাই, ঠিক আছে, সবাই মিলে কথাবার্তা বলে করলেন, ঠিকই আছে, কিন্তু এটার আইনি ভিত্তি কতটুকু আছে? বিএনপির মনোনয়ন স্থগিত হওয়া মাদারীপুর ১ শিবচর আসনটি পদ্মা সেতুর কারণে ভৌগোলিকভাবে দক্ষিণাঞ্চলের করিডোর হিসেবে পরিচিত। আর এই আসনে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তবে তৃণমূলের দাবি ত্যাগী নেতাদের প্রকৃত মূল্যায়নের, নইলে এবারও বিএনপি হারাতে পারে দীর্ঘ ৩৫ বছর বিরোধীদের দুর্গ হয়ে ওঠা এই আসন। এক্ষেত্রে বিএনপির প্রবীণ নেতা আবু জাফর চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। বলছেন, এবার বিরোধীদের দুর্গে আঘাত হানার জন্য এই পরীক্ষিত ও পোড়খাওয়া রাজনীতিবিদ হতে পারেন বিএনপির জন্য তুরুপের তাস। মাদারীপুর ১ শিবচর আসন। এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী আছেন মনোনয়নের দৌড়ে। লড়াই আছেন প্রবীণ থেকে নবীন প্রার্থীরা। মনোনয়ন স্থগিত হওয়ার পর থেকেই বিভিন্ন কর্মসূচিতে সরগরম পদ্মা আড়িয়াল খাপাড়ের এই জনপদ। সব প্রার্থী নেমেছেন জোর প্রচারণায়। এর মধ্যে অনেকটাই এগিয়ে প্রবীণ নেতা আবু জাফর চৌধুরী। স্থানীয়রা বলছেন, প্রবীণ এই নেতাকে মনোনয়ন দিলে আসনটি নিশ্চিত হবে বিএনপির। দলমত নির্বিশেষে সবার কাছেই ভরসার প্রতীক আবু জাফর চৌধুরী। আবু জাফর চৌধুরীর সময় এই শিবচর থানায় সুসংগঠিত বিএনপি ছিল। সে আজ ৪০ বছর থেকে এই বিএনপির সাথে জড়িত। ব্যক্তিগতভাবে আমরা তাকে সাপোর্ট করি। সে ছাড়া আর কোনো ব্যক্তি দেখি না যে সিট উভয় দেওয়ার মতন। দুর্নীতি পছন্দ করে না, দুর্নীতি আশ্রয় দেয় না, উনি খুব ভালো লোক। আবু জাফর চৌধুরীর পরিবারও রাজনীতিতে জড়িত দীর্ঘদিন। পুরোটা সময় ছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্বে। শুরু থেকেই বিএনপির ৩১ দফা প্রচারে নিরলসভাবে কাজ করেছেন তিনি। ছুটেছেন মানুষের ঘরে ঘরে। আমরা আশা করি শিবচর থানায় যদি আবু জাফর চৌধুরীকে নমিনেশন দেওয়া হয়, ইনশাল্লাহ জয়যুক্ত হবে। শিবচরের যে কোন্দলগুলো আছে সেগুলোই সে নিরসন করে সে এগিয়ে যাবে। উনি যদি নমিনেশন পায় এবং এমপি নির্বাচিত হয়, আমরা একান্ত মনে আশা করি চাঁদা মুক্ত ব্যবসা নির্দ্বিধায় করে যেতে পারবো। ১৯৭৮ সন থেকে দলের সঙ্গে আমি সম্পৃক্ত এবং আমি এই ১৯৯২ থেকে ২০০২ পর্যন্ত শিবচর উপজেলার সভাপতি ছিলাম। আমি মনে করি আমার বিগত দিনের কর্ম আমাকে এইখানে আনছে। আশা করি যে আমার কর্মকে যদি আমার দল মূল্যায়ন করে তাহলে আমি নমিনেশন পাবো। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু জাফর চৌধুরী উঠে এসেছেন তৃণমূল থেকে। ছিলেন শিবচর উপজেলা বিএনপির সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করা প্রবীণ এই নেতা বলছেন, দল যদি সুযোগ দেয় এই আসনটি উপহার দিতে চান বিএনপিকে। আজকে এই নমিনেশন চাইতেছে, এদের অনেকেই আমরা বিগত ১৭ বছরের আন্দোলন কোথাও পাইনি। এলাকার লোকজন বিভিন্নভাবে ভীত হয়ে দাঁড়াইছে যে নমিনেশন যদি সঠিকভাবে না আসে তাহলে তারা হয়তো ভয়াবহ অবস্থা বিরাজ করবে। এইটার একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। সেই ক্ষেত্রে যদি সঠিক নমিনেশন হয় তাহলে আমরা সহজেই
এই নির্বাচনে জয়ী হতে পারবো। বিএনপির হাইকমান্ড ও নীতি নির্ধারকরা মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করবেন, এমনটাই আশা স্থানীয় নেতাকর্মীদের। 18টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মাদারীপুর 1 আসন। শরীফ ফারুকী, যমুনা নিউজ। বিএনপির মনোনয়ন পরিবর্তন দাবি নিয়ে সুনামগঞ্জ 5 আসন এবং সাতক্ষীরা 3 আসনে চলছে বিক্ষোভ অবরোধ কর্মসূচি। আমরা সে সম্পর্কে জানবো সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতে যাব সুনামগঞ্জে, কারণ সুনামগঞ্জ 5 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের সমর্থকরা। আমাদেরকে একটু জানাবেন, সোহানুর রহমান সোহানকে দেখতে পাচ্ছি, তিনি আমাদেরকে এই খবর জানানোর জন্য অপেক্ষা করছেন। সোহান, বিক্ষোভকারীরা কি বলছেন? যেহেতু যান চলাচল বন্ধ হয়ে গেছে, ভোগান্তি হচ্ছে নিশ্চয়ই। এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সবচেয়ে ব্যস্ততম এলাকা ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে। এটি হচ্ছে সুনামগঞ্জের প্রবেশদ্বার। ঠিক এই জায়গায় প্রায় ঘণ্টাব্যাপী সুনামগঞ্জের 5 আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিজানের সমর্থকরা প্রায় 1 ঘন্টা এই সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভ শেষে তারা সমাবেশও করেছেন। তো এটি যেহেতু সুনামগঞ্জের প্রবেশমুখ, এখান থেকেই সুনামগঞ্জের সকল উপজেলায় যেতে হয়। তো এইখানে অবস্থানের কারণে প্রায় ঘন্টার অধিক সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখনো স্বাভাবিক হয়নি। এই মাত্র যিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন মিজানুর রহমান, তিনি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের মাধ্যমে এই সমাবেশ শেষ হয়েছে এবং সাথে সাথে যান চলাচল শুরু হয়েছে। তবে যান চলাচল শুরু হলে এখনো কিন্তু স্বাভাবিক যে যান চলাচল সেটি শুরু হয়নি। এটি শুরু হতে অন্তত আরো 1 ঘন্টা লাগবে এই সড়কে যান চলাচল শুরু করতে। তবে এখানে আমরা পুলিশের যথেষ্ট তৎপরতা দেখেছি। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ তারা মিলে এই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছেন। আমরা শুনছিলাম আপনার কথা, ধন্যবাদ জানাচ্ছি সোহানকে। এ পর্যায়ে আমরা সাতক্ষীরায় যাব। সহকর্মী আকরামুল ইসলাম অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। সাতক্ষীরায় বিএনপির মনোনয়ন নিয়ে লাগাতার আন্দোলন চলছে 3 আসনে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবিতে কালীগঞ্জের ফুলতলা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা। এই কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত করে জানাবেন আমাদেরকে আকরাম। বৃষ্টি, আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি। অবশ্যই আপনি এখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। তো এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন বিএনপির, তারা কিন্তু সাতক্ষীরার আশাশুনি যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের কালীগঞ্জের যে কালীগঞ্জ ব্রিজের উপর কিন্তু হাজারো বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি এই সাতক্ষীরা 3 আসনটিতে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দিতে হবে। এই আসনটিতে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কাজী আলাউদ্দিনকে। নেতাকর্মীরা মনোনয়ন ঘোষণার পরদিন থেকেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং লাগাতার যে আন্দোলন সেটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের স্পষ্ট বার্তা যে যতদিন পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা আপনার একজন বিএনপির নেতা রয়েছেন এই কালীগঞ্জ উপজেলার, আপনার কাছে জানতে চাই অল্প কথায় আপনাদের এই আন্দোলন কতদিন চালাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবিতে মেনে নিয়ে ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমকে মনোনয়ন দিলেই আমরা আজকে এই আন্দোলন থেকে সরে আসবো। বৃষ্টি, শুনছিলেন যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে এই আন্দোলন চলবে। পাশাপাশি এই যে সড়ক অবরোধকে ঘিরে কিন্তু দুই পাশে যে যানজট এবং সেটি সৃষ্টি হয়েছে। বৃষ্টি, শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আকরাম। কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম, হাফ ভাড়া নিয়ে ছাত্র বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় বরিশালে পরিবহন খাতে স্থবিরতা দেখা দিয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। অঘোষিত ধর্মঘটের কারণে দুর্ভোগে সাধারণ যাত্রীরা। এদিকে শ্রমিকদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার ভোর থেকেই বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। আগের রাতের সংঘর্ষের পর থেকেই থমথমে গোটা বাস স্ট্যান্ড এলাকা। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ফরিদপুর যাবো দাদা, এখানে এই সকাল 6টা থেকে আসে বই রয়েছে, বন্ধ যাইতে পারতেছি না, যাবার কোনো উপায় পাচ্ছি না। এখন তো কাটা লেনে ছোট গাড়িতে যাওয়া যাচ্ছে, মানে ভাড়া ডাবল লাগতেছে। আমি প্রতিবাদ করলাম আমাদের এখান থেকে কেন 600 টাকা উত্তরপাড়া চাচ্ছেন, তো বললো যে দেখো না যে বাস বুস নাই, সব বাস ভাঙা, বাস তো চলে না একদমই। আমার বাড়িতে ইমার্জেন্সি যাওয়া লাগবে আজকে। বাস মালিক ও শ্রমিকরা জানান, হামলায় তাদের শতাধিক বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত ছাড়া চালানো সম্ভব নয়।
একটা গাড়ি ভালো না, এই যে স্টাফরা সব এখন বসে আছে, কারো চাকরি নাই, ডিউটি নাই, না খাওয়া। দোষ করছে একজন, ভুক্তভোগী হইলে 100 জন। 50 জন শ্রমিক আঘাত মেডিকেলে, আহত চিকিৎসা নিচ্ছে, কেউ মাথা ফাটছে, কেউ হাত ভাঙছে, কেউ পা ভাঙছে। ক্ষয়ক্ষতি পরিমাণ 3 থেকে 4 কোটি টাকা। বাস 100-র মতো, আর পরিবহন কাউন্টার অন্তত 50টা, এবং 50টার মধ্যে ল্যাপটপ হইতে, নগদ টাকা হইতে এবং গ্রিল পর্যন্ত খুলিয়ে নিয়ে গেছে। শত শত গ্লাস লাগবে, এই গ্লাস কোনো দোকানে তো এত রাখেও না। এদিকে শ্রমিকদের বিচার ও বাসে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। ভাড়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল, তবে আমাদের কিছু ভাইরা গেছিল যে তাদের সাথে কথা বলে মিটমেট করবে, এবং তারা সেটা মানে নাই, তারা ফার্স্টে গায়ে হাত দিয়েছে। এই সিন্ডিকেট মুক্ত আমরা একটা বাস স্ট্যান্ড চাই, সিন্ডিকেট মুক্ত, এবং তাদের নিশ্চয়তা দিতে হবে আমাদের বরিশালের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। আমাদের নারী শিক্ষার্থী, এরপরে আমাদের যে ভাইয়েরা আছে তারা প্রায় সময় হেনস্থার শিকার হয়। আমার প্রায় 1.5 ঘন্টা যাতায়াত করে আসতে হয়, তো বাস সমিতির যারা আছেন ওনাদের ব্যবহার আসলে অনেক খারাপ। নথুল্লাবাদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনা তো দুই পার্টি একসাথে বসছে, এটা আমি আশা করবো যে সমস্যাটা সমাধান হয়ে যাবে, বাট এই ধরনের ঘটনা যেন না ঘটে, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তারা সবসময় সজাগ থাকে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। এ বিষয়ে আরো বিস্তারিত জানানোর জন্য সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। কাউসার, আপনার প্রতিবেদনটি দেখছিলাম, এই যে ভোগান্তি, এটি তো আসলে চরমে গিয়ে পৌঁছেছে বলা চলে। সংকট বা এই সমস্যা সমাধানের জন্য কোনো ধরনের উদ্যোগ দেখলেন কি? বৃষ্টি, এখন পর্যন্ত আসলে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যে এই পরিস্থিতিকে যাতে দুই পক্ষকে নিয়ে একটি সুষ্ঠু বৈঠক বা একটি সুষ্ঠু সমাধান করা যায়। তবে এখন পর্যন্ত আসলে আমরা উদ্যোগ দেখিনি, যেহেতু মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে ক্ষতিগ্রস্ত বাসগুলো মেরামত না হওয়া পর্যন্ত আসলে তারা সার্ভিসে যেতে পারবেন না। এবং এদিকে কিন্তু শিক্ষার্থীরাও যারা এই হামলার বা সংঘর্ষের সাথে যারা যে শ্রমিকরা জড়িত, সেই শ্রমিকদের বিচারের দাবি জানিয়েছেন। অর্থাৎ পরিস্থিতি বলতে গেলে এখনও থমথমে। তবে আইন মালিক সমিতির একটি পক্ষ জানিয়েছে যে প্রশাসনের সাথে তাদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে বৈঠকটি কখন হবে সেটি আসলে নিশ্চিত করতে পারেননি। সেই বৈঠক থেকে তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যদি মানা হয় বা আশ্বাস দেওয়া হয়, সেক্ষেত্রে আসলে তারা বেশ কিছু বাস প্রাথমিকভাবে দ্রুত গতিতে সংস্কার করে তারা এই সার্ভিসে আসবেন। তবে এই যে বাস বন্ধ, অঘোষিত ধর্মঘট, সকাল থেকে যাত্রীরা দুর্ভোগে আছেন এবং যাত্রীরা কিন্তু এখনও দুর্ভোগে আছেন। কারণ পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু দক্ষিণ অঞ্চলে যে লঞ্চ কেন্দ্রিক যে যাত্রীরা ছিল বা লঞ্চমুখী যে যাত্রীরা ছিল, তারা কিন্তু সবাই বাসমুখী সড়ক পথমুখী হয়েছেন এবং এর কারণে কিন্তু যাত্রীদের ভোগান্তি আরও বেশি হয়েছে। তবে দুপুরের নাগাদ আমরা দেখেছিলাম যে পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা থেকে যে বাসগুলো ছেড়ে আসছিল, সেই বাসগুলোকে বাধা দিচ্ছিলেন এখানকার শ্রমিকরা। তবে এখন যেটা লক্ষ্য করেছি যে ওই বাসগুলো কিন্তু তারা নথুল্লাবাদ হয়ে সরাসরি রাজধানী ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছেন এবং এখান থেকে যদি কোনো যাত্রী উঠতে চায় বা বাসে যদি সিট ফাঁকা থাকে, সেক্ষেত্রে হলে যাত্রীরা উঠতে পারছে। তবে সেক্ষেত্রে যাত্রীদের কিন্তু অভিযোগ আছে, তারা জানিয়েছেন যে বরিশাল নথুল্লাবাদ থেকে ঢাকায় 400 টাকা বা 500 টাকার যে ভাড়া ছিল, সেই ভাড়াগুলো কিন্তু তারা 600, 700, 800 টাকা পর্যন্ত নিচ্ছে, অর্থাৎ যাত্রীদের পকেট কাটা হচ্ছে। বৃষ্টি, বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ কাউসার। ভাড়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল, তবে আমাদের কিছু ভাইরা গেছিল যে তাদের সাথে কথা বলে মিটমেট করবে, এবং তারা সেটা মানে নাই, তারা ফার্স্টে গায়ে হাত দিয়েছে। এই সিন্ডিকেট মুক্ত আমরা একটা বাস স্ট্যান্ড চাই, সিন্ডিকেট মুক্ত, এবং তাদের নিশ্চয়তা দিতে হবে আমাদের বরিশালের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। আমাদের নারী শিক্ষার্থী, এরপরে আমাদের যে ভাইয়েরা আছে তারা প্রায় সময় হেনস্থার শিকার হয়। আমার প্রায় 1.5 ঘন্টা যাতায়াত করে আসতে হয়, তো বাস সমিতির যারা আছেন ওনাদের ব্যবহার আসলে অনেক খারাপ। নথুল্লাবাদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে নানামুখী সংকটে জর্জরিত হবিগঞ্জ শহরের 100 বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। পর্যাপ্ত জায়গা নেই, ক্লাসরুমের অভাবে একই কক্ষে একাধিক শ্রেণীর পাঠদান চলছে, এমনকি অফিস কক্ষেও পড়াতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এতে করে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের জায়গা পৌরসভার দখলে থাকায় নতুন ভবন নির্মাণও আর সম্ভব হচ্ছে না। এর ফলে অস্তিত্ব সংকটে এই বিদ্যালয়টি। এক কক্ষেই চলছে 2 শ্রেণীর পাঠদান।
ছাত্রছাত্রী আর 2 শিক্ষকের পড়ানো শব্দ নিয়ন্ত্রণে মাঝে অস্থায়ী পার্টিশন। এতে বিঘ্নিত হচ্ছে সবার পড়ালেখা। এ দৃশ্য হবিগঞ্জ শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আমাদের স্কুলে খেলার মাঠ নাই এবং ক্লাস আমরা ভালো করে করতে পারি না। আমাদের ক্লাসরুম কম, তাই আমাদের পড়ালেখায় সমস্যা হয়। 1908 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি একসময় শহরের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল, কিন্তু দীর্ঘদিনেও হয়নি কোনো উন্নয়ন। জরাজীর্ণ ভবন আর পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব স্পষ্ট। নেই শিশুদের খেলার মাঠ, এমনকি টয়লেটও। জরুরি প্রয়োজনে পাশের বাড়ির শৌচাগার ব্যবহার করেন শিক্ষক শিক্ষার্থীরা। পুকুর আছে, বাউন্ডারি নাই, বাচ্চাদের রিস্ক, মানে বাচ্চারা যে খেলবে এটা মানে আমাদের কাছে ভয় করে। এই স্কুল থেকে প্রতি বছরই 1-2 জন বৃত্তি পায় এবং গভ বিকেজিসিতে এবং ট্রান্সও পায়। অনেক মানে লেখাপড়ার মান উন্নত, অনেক ভালো। সরকারের কাছে, নতুন সরকারের কাছে এটাই চাইমু যে এটা তদারকি কইরা কি অবস্থায় আছে স্কুলের জায়গাটা আমরা রক্ষণাবেক্ষণ করতে চাই। বিদ্যালয়ের শিক্ষকরা জানান ক্লাস নিতে হয় অফিস কক্ষেও, অথচ স্কুলের 17 শতক জায়গার একটি বড় অংশ হবিগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রণে। সেখানে পুকুর খননও করা হয়েছে, ফলে নতুন ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। শ্রেণীকক্ষের খুবই সংকট, যে কারণে আমাদের স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমাদের বিদ্যালয়ে বিনোদনের কোনো ব্যবস্থা নাই। আমাদের 2 শিফটে ক্লাস হয়। প্রথম শিফটে একটা রুমের মধ্যে শিশু শ্রেণী আর অন্য রুমটার মধ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেওয়া হয়। বিদ্যালয়ের রেকর্ড পত্রে যতটুকু জায়গা আছে আমাদের জায়গা বুঝাইয়া দিয়ে আমরা বিদ্যালয়টিকে বাউন্ডারি দিব, দিয়ে আমরা এই বিদ্যালয়কে একটা আধুনিক বিদ্যালয়ে রূপান্তরিত করব। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন বিদ্যালয়ের জায়গা পুনরুদ্ধারে পৌরসভার সঙ্গে আলোচনা চলছে। জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়ে কয়েকবার কথা বলেছি। তিনি ইতিমধ্যে 2 বার এই বিদ্যালয়টা পরিদর্শনও করেছেন। তারপরে আমি এখানকার যে পৌরসভার প্রধান নির্বাহী অফিসারের সাথেও এই বিদ্যালয়টির সমস্যা নিয়ে আলোচনা করেছি। পৌর কর্তৃপক্ষের দাবি, কাগজপত্র না দেখে জায়গার বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তাছাড়া ওই জায়গায় নিজেদের চলমান উন্নয়ন কাজ নিয়েও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে পৌরসভা। পৌরসভার ভিতরে এটা একটা ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি নিজেও দেখেছি তাদের পয় নিষ্কাশনের কিছু প্রবলেম আছে এবং বাচ্চারা যে খেলাধুলা করবে সামনে ওই রকম স্পেস নাই। তো আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় সহ আমরা জায়গাটা ভিজিট করেছি। আদালতের নিষেধাজ্ঞার কারণে আমরা এখানে কোনো কিছু করতে পারতেছি না। 100 বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংকট কাটাতে দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। জাটকা শিকার ও বিক্রির উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না জেলে, আড়তদার ও বাজারের খুচরা মৎস্য ব্যবসায়ীরা। কোনো ভূমিকা নেই মৎস্য বিভাগের। ইলিশের আশায় ভোলার মেঘনা তেঁতুলিয়ায় ব্যস্ত জেলেরা, তবে জালে উঠে আসছে শত শত জাটকা। ঘাটের আড়তদাররাও প্রকাশ্যে বিক্রি করছেন জাটকা দিয়ে বাজার সয়লাভ, অথচ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিতে জাটকা নিধনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারি বিধি অনুযায়ী 1 নভেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত 8 মাসে 25 সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত, ক্রয় বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষেধ। তাহলে কিভাবে চলছে জাটকার রমরমা ব্যবসা? বড় মাছ টাছ নাই নদীতে, কম এখন মাছ একালে নদীতে কম। ওজন দেওয়ানের লগে মনে করেন যে মাছটি ডিম আছে, মাছটি জাকি মাছ হয়ে মনে করেন মাছ দেয়। জাটকা ওটা কারেন্ট জলে, গুঁড়ো জলে, আমরা ভাই কারেন্ট জল। আর যে সময় অভিযান চলে এই সময় আমরা গাঙ্গা আইও না। সরকারি মানা করছে, তারপর আমরা পেটে দেয় কম লাগে কিছু। পেটে তো একদিন গাঙ্গা না দিলে পেটে ভাত চলে না। মৎস্য আড়তদার ও বিক্রেতাদের দাবি, বড় ইলিশ তেমন ধরা না পড়ায় বাধ্য হয়ে জাটকা বিক্রি করছেন তারা। জাটকা হোক বড় হোক যাই মোটামুটি মিলিয়ে বেচছে, আমরা স্টাফ চালাইতে হয়, গদি চালাইতে হয়। জেলে যদি কিছু জাটকা মাছ পায় অথবা মাছ মরিয়া গেছে বাধ্যতামূলক আমরা ওই জাটকাটাই বেচছি। আর এমনি জাটকি মাছও কম। কোনো বড় মাছ বলতে নাই, ছোট মাছ তারা কোনো ভাই অন্য কিনা মাছ না, পতাকা দিতে পারি না, বাধ্যত মূল্যে মাছ কিনা ভাইয়া এত রুজু চালাই। ক্রেতারা বলছেন জাটকার দাম বড় ইলিশের চেয়ে অনেকটাই কম, পাশাপাশি বাজারে বড় ইলিশের যোগানও কম।
বাজারে পাইতেছি না, আর আমাদের টাকার পরিমাণে আমরা জাটকা ইলিশটাই কেনার সামর্থ্য আছে আমাদের। এইভাবে যদি চলতে থাকে তাহলে নদীতে আর ইলিশ থাকবে না এবং ভবিষ্যতে আমরা আর বড় ইলিশও খেতে পারবো না। অভিযোগ রয়েছে মৎস্য বিভাগকে ম্যানেজ করেই চলছে ব্যবসা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মৎস্য কর্মকর্তা। বাজারগুলোতে আমাদের নিয়মিত অভিযান চলবে এবং প্রয়োজনে আমরা এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো। নির্বিচারে জাটকা নিধনে ইলিশের সংকট দেখা দেওয়ার আশঙ্কায় সচেতন মহল। সাবরিনা লিজা, যমুনা নিউজ।